ডেভিল হান্ট অপারেশন বাংলাদেশে কেন শুরু হইল, কেন শুরু করলো বাংলাদেশের যৌথ বাহিনী ডেভিল হান্ট অপারেশন? আচ্ছা, আর একটা প্রশ্ন করি প্রথমেই, যে গাজীপুরে যে সমন্বয়করা বা স্টুডেন্টরা, ছাত্র ছাত্রীরা, তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র ছাত্রীর একটা অংশ গিয়ে ভাঙচুর করলো, ডাকাতি করলো, পরে সমন্বয়করা গেল। সমন্বয়করা কি করার জন্য গেছিল সেখানে? সমন্বয়করা ডাকাতি করতে গেছিল, চুরি করতে গেছিল, না তারা চোর ডাকাতদের ধরতে গিয়েছিল? কোনটা আপনার মতে, কোনটা বলে? আপনার যেটা পার্সোনাল যে অপিনিয়ন্স আছে, পার্সোনাল যে মতামত আছে, যে তারা কি ওইখানে চোরদের ঠেকাইতে গিয়েছিল, না তারা চুরি করতে গিয়েছিল, লুটপাট করতে গিয়েছিল, ডাকাতি করতে গিয়েছিল, না কি করতে গিয়েছিল? আপনার মনে কি বলে? গাজীপুরে যে একটা ঘটনা আপনারা দেখেছেন, যে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, হ্যাঁ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বাসায় ভাঙচুর করেছে, ভাঙচুর করেছে, তাণ্ডব চালিয়েছে, লুটপাট করেছে। তারপরে গ্রামবাসী এসে লুটপাটকারীদের উত্তম মাধ্যম দিয়েছে। এই তো কাহিনীটা। গ্রামবাসীরা লুটপাটকারীদের উত্তম মাধ্যম দিয়েছে, এবং উত্তম মধ্যম দেওয়ার পর কিছু গ্রামবাসী ওই যাদেরকে উত্তম মধ্যম দিয়েছে সেই সমন্বয়করা নাকি তাদেরকে পাঠিয়েছে, এমন আমরা ইন্টারভিউ দেখলাম। ইন্টারভিউ, অনলাইন মিডিয়ায় ইন্টারভিউ আমরা দেখলাম, যে তারা বলতেছে অমুক সমন্বয়করা আমাদের পাঠিয়েছে এই বাড়ি ভাঙচুর করার জন্য, চুরি করার জন্য, লুটপাট করার জন্য আমাদের আগে পাঠিয়েছে, এখন তারা পিছনে পিছনে আসতেছে। এমন একটা ভিডিও আমরা দেখতে পেলাম। কিন্তু রক্তাক্ত, রক্তাক্ত শরীরে কয়েকটা ছেলে এ ধরনের স্টেটমেন্ট দিচ্ছে মোবাইলের সামনে, মিডিয়ার সামনে। এখন চিন্তা করেন, সেই মানে 5 তারিখ রাতে, 5 তারিখ রাতে, 6 তারিখ রাতে আর কি, 6 তারিখ রাতে তারপরে কি হলো, যে পরের দিন থেকে ডেভিল হান্ট, ডেভিল হান্ট অপারেশন। ডেভিল হান্ট অপারেশন মানে গাজীপুরের যে মোজাম্মেল হকের বাসায় যে ছাত্র ছাত্রীরা তুমুল বেগে মায়ের খাইলো, মানে তুলোধনা হয়ে গেল, একদম মায়ের শোয়াই, মানে মায়ের শোয়াই ফেলাইছে গাজীপুরবাসী। তারপরে কি করলো তারা? মানে কান্নাকাটি শুরু করলো। কান্নাকাটি শুরু করছে, আপনারা দেখেছেন যে সে সারজিদ, সে হাসনাত আব্দুল্লাহ কি করেছিল তারা, যে জাহাঙ্গীর বা সম্রাট আরো অনেক জনের নামই তারা বলেছিল যে এদেরকে মেরে ফেলাবেন। একদম ডাইরেক্ট কিন্তু এরা মানে হত্যার হুমকি দিয়েছিল। কিন্তু এখানে যে প্রকৃত যে একটা একটা ইতিহাস বা প্রকৃত একটা হিস্টোরি, প্রকৃত যারা অপরাধী তাদের আড়াল করতে এই ডেভিল হান্ট অপারেশন চালু করলো। এই ডেভিল হান্ট মানে কি? ডেভিল, ডেভিল মানে ভূত বা শয়তান। হ্যাঁ, ডেভিল মানে শয়তান, ঠিক আছে। হান্ট মানে শিকার করা, মানে শয়তান ধরতেছে তারা, তাদের কথা হচ্ছে শয়তান ধরতেছে। আচ্ছা, প্রকৃত শয়তান কারা? বাংলাদেশে বর্তমান এই স্থির বাংলাদেশ, এই মোজাম্মেল হোসেনের বাড়িতে কোন শয়তান গিয়েছিল ভাঙ্গার জন্য? মানে কোন শয়তান গিয়েছিল ভাঙ্গার জন্য? ধানমন্ডি 32 নম্বর কোন শয়তান ভাঙ্গার জন্য গিয়েছিল? এরা জানে না? এই বাংলাদেশের প্রশাসন জানে না? এই প্রশাসন মুখ দেখায় কিভাবে? এরা বলে মানুষের, সাধারণ মানুষের নিরাপত্তা দিবে। এই প্রশাসন, বাংলাদেশের এই প্রশাসন বলে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা দিবে বা বাংলাদেশের বলে সিকিউরিটি দিবে। এরা তো মিথ্যাবাদী, মানে মিথ্যা এদের ভরপুর। হ্যাঁ, যে চিন্তা করেন যে আসল শয়তানদের আড়াল করতে, আসল শয়তান যারা, যাদের মানে আসল শয়তান যাদের জন্য সারা বাংলাদেশ অতিষ্ঠ হয়ে গেছে, তাদের আড়াল করতে বর্তমান প্রশাসন, বর্তমান সরকার ডেভিল হান্ট নামে একটা নাটক সাজিয়ে তারা বাংলাদেশের নিরীহ মানুষদের হত্যা করতেছে, নিরীহ মানুষদের হত্যার ষড়যন্ত্রে লিপ্ত বর্তমান প্রশাসন। লজ্জা, লজ্জা, লজ্জা। বাংলাদেশের প্রশাসনের প্রতি ধিক্কার জানাই, বাংলাদেশের প্রশাসনের প্রতি তীব্রভাবে ধিক্কার জানাই, এবং এই সমস্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আপনারা দেখেছেন যে দিনের আলোতে, রাতের আলোতে সরকারি বুলডোজার ইউজ করে বাংলাদেশের বিভিন্ন স্থাপনা, যে 32 নম্বর বাংলাদেশের ইতিহাস, এই কুলঙ্কারের বাচ্চারা ভাবছে কি যে 32 নম্বর ভেঙে দিলে মুজিব আদর্শের লোকজন বা জয় বাংলার লোকজন বাংলাদেশ থেকে হারিয়ে যাবে। এই পাকিস্তানের সেই দালালেরা, যারা পাকিস্তান পিরিয়ডে আপনারা মনে আছে জিন্নাহ বলেছিল
যে বাঙালি মেয়েদের বেশি বেশি বাঙালি মেয়েদের রেপ করো এবং ওইখান থেকে যে ই হবে, যে সন্তান হবে তারা আমাদের কথা বলবে। এই যে সেই সন্তানরা, এই আপনারা দেখলেন যে মুজিবের ঘর ভেঙে দিয়েছে সেই পাকিস্তানের সন্তানেরা। মুজিবের ঘর যারা ভেঙেছে তারা নিঃসন্দেহ আপনি ধরে নিতে পারেন পাকিস্তানের সন্তান, নিঃসন্দেহ। কোনো কোনো এখানে সন্দেহের কোনো কারণ নাই। যে কোনো ভাবে ওরা পাকিস্তানের রক্ত আছে ওদের গায়ে। যে কোনো ভাবে পাকিস্তান পারে নেই মুজিবের ঘর ভাঙতে, পাকিস্তান পারে নেই মুজিবের চিন্তা চেতনা ভাঙতে। পাকিস্তানের সেই রাজাকার বাহিনী, পাকিস্তানের সেই রাজাকার বাহিনী, সন্ত্রাস বাহিনী, পাকিস্তানের সেই আর্মি জানোয়ার বাহিনী, তারা কিন্তু এই মুজিবের চিন্তা চেতনাকে বিন্দু মতো টাচ করতে পারে। মুজিব বলেছে যে বাঙালি একবারই মরে, হ্যাঁ, মুসলমান বারবার মরে না, মুসলমান একবার মরে। হ্যাঁ, আমি একজন মুসলমান, আমি বারবার মরি না, আমি একবারই মরবো। হ্যাঁ, আমার মৃত্যু একবারই হবে, আমি সোজা হয়ে মৃত্যুবরণ করবো, আমি সোজা হয়ে মাটিতে গেড়ে যাবো, তো আমি হেলবো না। হ্যাঁ, তিনি বলেছিলেন আমাকে যদি মেরে ফেলো আমার লাশটা এই বাংলাদেশে পাঠিয়ে দিও, বাংলাদেশে পাঠিয়ে দিও, বাংলাদেশের জনগণ দেখবে। সেই বাংলাদেশের সেই রাজাকাররা, সেই পাকিস্তানের সেই রাজাকাররা, পাকিস্তানের সেই কুলঙ্কাররা, পাকিস্তানের সেই নর পিশাচেরা 25শে মার্চ মনে আছে? 25শে মার্চ কালো রাতে, হ্যাঁ, সার্চ লাইট অপারেশন চালিয়েছিল। সার্চ লাইট, তারা সেই অপারেশনের নাম দিয়েছিল সার্চ লাইট। আর এই নতুন রাজাকাররা এসে অপারেশন নাম দিয়েছে ডেভিল হান্ট। ডেভিল হান্ট অপারেশন পরিচালনা করতেছে। বাংলাদেশের আওয়ামী লীগের যত ঘরবাড়ি আছে, আওয়ামী লীগের এমপি মন্ত্রীর যত ঘরবাড়ি আছে, বুলডোজার অপারেশন চালাচ্ছে তারা। এমপি মন্ত্রীর আত্মীয় স্বজনের বাড়িতেও বুলডোজার অপারেশন চালাচ্ছে। এটা কিসের ইঙ্গিত জানেন? যে বাংলাদেশে যেন আওয়ামী লীগ আর ফেরত না আসতে পারে, বা আওয়ামী লীগকে এরা অনেক ভয় পায়। যদি আওয়ামী লীগ আসে এদেরকে এক একটা দুই ঠ্যাং ধরে টান দিয়ে একদম ছিঁড়ে ফেলাবে। হ্যাঁ, এত ভয় পায় এরা আওয়ামী লীগকে। এই দেখেন এই সমন্বয়করা, হ্যাঁ, সমন্বয়কদের এখন কিন্তু গলা শুকিয়ে গেছে। কারণ আছে, গলা শুকানো কারণ আছে। হ্যাঁ, যে ওরা যে যে ভুলগুলো করতেছে, বাংলাদেশে বসে বসে বাংলাদেশটাকে ধ্বংস করে দেওয়ার যে ষড়যন্ত্র, যে পায়তারা ওরা করতেছে, বা ষড়যন্ত্রে যে ওরা লিপ্ত, এটা ওরা বুঝতে পেরেছে যে বাংলাদেশকে আমরা ম্যাসাকার বানিয়ে দিয়েছি, আমাদের এই শাস্তি পেতেই হবে। শাস্তি তো পেতেই হবে বন্ধু। শাস্তি কেন পাবেন না আপনারা? শাস্তি আপনারা কেমন? অন্যায় করলে শাস্তি পেতে হবে। যেমন আমি যদি কোনো অন্যায় করি, আমার শাস্তি অবধারিত, শাস্তি আমি পাবো। যদি আমি শাস্তি না করি, আমি কারো ভয় করবো কেন? আমি যদি ভালো কাজ করি, যেমন একটা বাংলাদেশ ছিল আমাদের, আর একটা বাংলাদেশ আমরা মায়ানমার দখল করে ফেলেছি। হ্যাঁ, ভালো কাজ করেন। হ্যাঁ, এই যে বাংলাদেশের স্থাপনা, বাংলাদেশের সাজানো গোছানো একটা বাংলাদেশ, এখানে ভাঙচুর, এখানে ভাঙচুর, এখানে ভাঙচুর করে করে, হ্যাঁ, পাকিস্তানের রাজাকার, পাকিস্তানের সেই আর্মিদের, পাকিস্তানের সেই যারা এখনো বেঁচে আছে, যেমন আপনার পাকিস্তানের যে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ না কে আছে এখন, হ্যাঁ, তাদের খুশি করতেছে এই পাকিস্তানের ওরজাত সন্তানেরা। পাকিস্তানের ওরজাত এরা বিন্দু মাত্র আপনার একদম চোখ বন্ধ করে বলতে পারেন, যারা এই 32-এ ধানমন্ডি 32-এ হাত দিয়েছে, তারা যে কোনো ভাবে পাকিস্তানের রক্তের তৈরি, যে কোনো ভাবে তারা পাকিস্তানের রক্তের সৃষ্টি, আপনি চোখ বন্ধ করে বলে দিতে পারেন। কারণ কি, যে দেখেন, ইতিহাস কখনো কাউকে ক্ষমা করে না। এই বঙ্গবন্ধুর বাড়িটি ভেঙে দিয়ে, হ্যাঁ, বঙ্গবন্ধুকে ছোট করা যাবে বাংলাদেশ থেকে, বা বঙ্গবন্ধুকে মুছে ফেলা যাবে? যারাই বঙ্গবন্ধুর বাড়িতে হামলা করেছে, আর যারাই বঙ্গবন্ধুর বাড়িকে মুছে দিতে চেয়েছিল বা মুছে দিয়েছে, বঙ্গবন্ধুর বাড়ি যারা মুছে দিয়েছে বা বঙ্গবন্ধুর বাড়িতে যারা বুলডোজার চালিয়েছে, সেই সমস্ত মানুষ এই বাংলাদেশ থেকে চিরতরে মুছে যাবে। সত্য কথা বলছি, সেই সমস্ত মানুষ এই বাংলাদেশ থেকে চিরতরে মুছে যাবে। এটা সময় বলে দিবে সবকিছু। এখন আমরা বলতেছি আমাদের আবেগের কথা বলতেছি, হ্যাঁ, কিন্তু এগুলো সময় সবকিছুর উত্তর একদম পুঙ্খানুপুঙ্খভাবে দিয়ে দেবে। বাংলাদেশের মানুষ যখন সময় আসবে, যখন সময় পাবে, কোটি কোটি মানুষ এই সমস্ত কুলঙ্গারদের না ধরে ধরে কি করবে তখন দেখতে পারবেন। তখন এই যে এখন যারা
আর একদম রাজার আসনে বসে আছে না, আহ বিয়ে করবে, আহ কি হচ্ছে দেশে, আহ কি হচ্ছে দেশে, মানে এই যে যে অত্যাচার নির্যাতন জুলুম এগুলো তারা ভুলে যাবে। আওয়ামী লীগ কিন্তু দেখেন, আপনারা দেখেন যারা আওয়ামী লীগের বন্ধুরা আছেন, আপনারা দেখেন যে আওয়ামী লীগ রাজনীতিটা করে কেমন, বা আওয়ামী লীগ চিন্তা ভাবনা করে কেমন। আওয়ামী লীগ কি বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করে, বা আওয়ামী লীগ কি বাংলাদেশের জন্য রাজনীতি করে, না আওয়ামী লীগ তাদের নিজের জন্য রাজনীতি করে? আপনারা চিন্তা করে দেখুন। এই নরপিশাচের দল, এই ফ্যাসিস্টের দল, এই খুনির দল, তারা বলে আওয়ামী লীগ সরকার কোটি কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে। আরে ভাই কে নিচ্ছে? তথ্য বের কর, কে নিচ্ছে, কোন জায়গা নিচ্ছে, তথ্য বের কর। এই চোরের বাচ্চা চোররা খালি দিনে দুপুরে মিথ্যা কথা বলে। তথ্য বের কর, কে কত টাকা নিচ্ছে, তথ্য বের কর। আমার প্রধানমন্ত্রী কয় টাকা নিচ্ছে, আরেকজন কত, তথ্য বের কর, তথ্য দে বাংলাদেশের মানুষের কাছে। আর সে টাকাগুলো কোথায়? সব মিথ্যাবাদী। শোনেন, এই যে যারা বলে না যে কোটি টাকা পাচার হয়েছে, দেখেন আপনারা যারা বিদেশে থাকেন, এই হুন্ডিতে যারা টাকা পাঠায়, এই টাকাগুলো কোথায় যায়? এই টাকাগুলো কিন্তু বাংলাদেশ থেকে অন্য দেশে চলে যায়। তো এই টাকাগুলো কে নিচ্ছে? হুন্ডিতে মনে করেন একজন ব্যবসায়ী নিছে, অথবা আরেকজন নিছে, আমি নিছি, বা আরেকজন নিছে, আর 10-12 জন নিছে, হুন্ডিতে টাকা নিচ্ছে। এভাবে দেখা যায় কি বাংলাদেশের 1.5 কোটি প্রবাসী আছে। 1.5 কোটি প্রবাসী যদি, 1.5 কোটি প্রবাসীর মধ্যে যদি 1 লাখ প্রবাসী বা 5 লাখ প্রবাসী অনেক জায়গায় ব্যবসা বাণিজ্য করে, আপনার বিভিন্ন দেশে ব্যবসা বাণিজ্য করে, তারা বাড়ির থেকে অনেক টাকা পয়সা আনে। তারা কি করে? হুন্ডির মাধ্যমে টাকা পয়সা আনে। ঠিক আছে, এখন বাংলাদেশের টোটাল পাচার হয়েছে যত টাকা, সব নাকি আওয়ামী লীগের লোকজনই টাকাগুলো নিয়ে গেছে। সব আওয়ামী লীগের লোকজন টাকাগুলো নিয়ে গেছে। মানে এমন তথ্য ছড়াচ্ছে বাংলাদেশের জনগণের মাঝে, মিথ্যা তথ্য, একদম সম্পূর্ণভাবে মিথ্যা তথ্য। প্রথম যে কথা রয়েছিলাম যে বাংলাদেশের ডেভিল কারা, মানে শয়তান কারা, বর্তমান বাংলাদেশের শয়তান কারা, কারা বাংলাদেশটাকে, ভালো বাংলাদেশ, সুন্দর বাংলাদেশটাকে মেসাকার করে দিচ্ছে, কারা? নিঃসন্দেহ বলা চলে বর্তমান উপদেষ্টারা, বর্তমান সমন্বয়করা, বা বর্তমান জামাত শিবির যারা আছে, বিএনপি টিএনপি যারা আছে, এরাই তো মেন শত্রু বাংলাদেশের। এরাই তো মেন ডেভিল, মানে মেন শয়তান। এরাই তো মেন শয়তান। কারণ কি? এরা লুটপাট। আওয়ামী লীগ যারা আছে ভাই, বর্তমান আমি আমার সিচুয়েশন বলতেছি, বা আমি আমার ভাই ব্রাদারের সিচুয়েশন, বা আমি আমাদের নেতা কর্তাদের সিচুয়েশন বলতেছি, যে তারা আওয়ামী লীগ যারা আছে তারা একদম চুপ করে বসে আছে। গোপালগঞ্জ হোক আর সেই শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, যেখানে হোক না কেন, চুপ করে বসে আছে, জাস্ট টাইম পাস করতেছে। তারা হয়তো চুপ করে এক জায়গায় বসে টাইম পাস করতেছে। হ্যাঁ, তাদের কি এখন কোন রকম কোনো মানে মানসিক শক্তি আছে যে তারা রাস্তায় বের হবে চাঁদাবাজি করার জন্য, খুন খারাপি করার জন্য? এটা বললি পরাই কি আমরা বিশ্বাস করব, বা এটা বললি কি মানুষ বিশ্বাস করবে? আওয়ামী লীগ যারা আছে তারা চুপ করে কিন্তু এক জায়গায় বসে আছে। এমন 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 মানে আমি নিউজ শুনেছি, বা অনেক জনের কথা শুনেছি আমি, বা এমন অনেকের সাথে কথা বলেছি, তারা দিনের ভিতর একবার খেয়ে পালিয়ে আছে। দিনের ভিতর অসংখ্য মামলা হয়েছে, মিথ্যা মামলা দিয়ে এই সরকারে ভরে ফেলেছে। মিথ্যা মামলা, খুনের মামলা, শত শত খুনের মামলা দিচ্ছে এক একজনের নামে। মিথ্যা মামলা দিয়ে মামলা, মানে এক একজনের নামে একদম 10টা 15টা 20টা 50টা, কারণ 60টা, আমাদের প্রধানমন্ত্রীর নামে 230টার মতো মামলা হয়ে গেছে। হ্যাঁ, এরকম এমপি মন্ত্রীর নামে একজনের নামে 230টার মতো মামলা হয়ে গেছে। একজন মানুষ মানে একদিনে 200-300 মানুষ হত্যা করতে পারে? মানে বাংলাদেশটাকে মানে মেসাকার করে দিচ্ছে। আপনারা দেখেন যে এই যে আওয়ামী লীগের লোকজন সব তো পলাতক রয়েছে, ঠিক না? সবাই পলাতক রয়েছে, সবাই কিন্তু একদম আন্ডারগ্রাউন্ডে চলে গেছে। মানে এদের চাপে বা এদের প্রেশারে, এদের ভয়ে সবাই কিন্তু একদম লুকায় আছে। ফ্রন্ট লাইনে আছে কারা? এই জামাত শিবির আছে, জঙ্গিরা আছে, তারপরে বিএনপিরা আছে, হ্যাঁ, আর এই যে ছাত্র সংগঠন, তথাকথিত ছাত্র সংগঠন, এরা আছে ফ্রন্ট লাইনে। এরা ভাঙচুর চালাচ্ছে দেশব্যাপী, এরা লুটপাট চালাচ্ছে দেশব্যাপী। আওয়ামী লীগের বাড়িতে লুটপাট চালাচ্ছে, ভাঙচুর চালাচ্ছে, তারপরে আক্রমণ চালাচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, বুলডোজার অভিযান চালাচ্ছে, সবকিছু এরাই কিন্তু করতেছে। তারপরে কি? ডেভিল হান্ট। হ্যাঁ, তারপরে ডেভিল হান্ট অপারেশন তারা পরিচালনা করতেছে যৌথ বাহিনীতে। ডেভিল হান্ট হচ্ছে কারা? একমাত্র আওয়ামী লীগেরা ডেভিল হান্ট। আর বাংলাদেশের সব মানুষ এখন তেন্ধোয়া তেতুলে দিচ্ছে। কোন বাংলাদেশে বসবাস করি, আর কোন বাংলাদেশের নিয়ম কানুন, মানে এই বাংলাদেশের নিয়ম কানুন কেমন একটু আপনারা বোঝেন। আর একটা বিষয়, যে গাজীপুরের সেই মোজাম্মেল হকের বাসায় যারা এই ডেভিল, মানে এই শয়তানদের উত্তম মাধ্যম দিয়েছিল, তারা এখন চরম বিপদে আছে, জানেন? হ্যাঁ,
মানে চোর, মানে চোরদের পিটাইয়া বা যারা লুটপাট করতে গিয়েছিল ডাকাতদের পিটিয়ে তারা এখন মহা বিপদে আছে। কারণ কি, ডাকাত হচ্ছে, তারা ডাকাতি, এখন যা বোঝা যাচ্ছে তারা ডাকাতি করতে গিয়েছিল এই প্রশাসনের ইন্ধনে বা প্রশাসনের ছত্রছায়া থেকে তারা ডাকাতি পরিচালনা করতে গিয়েছিল। তা না হইলে আপনারা দেখেন যে ডাকাতদের তারা কিছু বলো না, ডাকাতদের একদম বিন্দু মাত্র কোনো কিছু বলে নাই, কিন্তু ডাকাত যারা পিটাইতে গেছে তাদের সমস্যা হয়েছে। ডাকাত যারা পিটাইছে তাদের এখন মনে করেন বাড়ি ছাড়া, তারা ঘর ছাড়া, এই পুলিশের অত্যাচারে বা এই যৌথ বাহিনীর অত্যাচারে এখন ঘর ছাড়া। সারা বাংলাদেশ ব্যাপী প্রায় 1800-1900 ধরে ফেলাইছে, ঠিক আছে। হ্যাঁ, মানে ডেভিল তারা ধরছে, শয়তান তারা ধরছে, মানে কি সব আওয়ামী লীগের লোক। একজনে কিন্তু এই মুজাম্মেল হকের বাড়িতে বা এই 32 নম্বর বাড়িতে কারা মানে এই অপারেশন পরিচালনা করলো বা কারা এই বুলডোজার অভিযান পরিচালনা করলো, কারা ভাঙচুর করলো, এই যে শেখ হাসিনার বাড়িতে কারা ভাঙচুর করলো, এই আমাদের শেখ রেহানার বাড়িতে কারা ভাঙচুর করলো, হ্যাঁ, ওই কাদের সাহেবের বাড়িতে কারা ভাঙচুর করলো, তারপরে যে মাহবুবুল হানিফি সাহেবের বাড়িতে কারা ভাঙচুর করলো, এই ভাঙচুর কারা করেছে আপনার দিনের আলোর মতো পরিষ্কার দেখা যাচ্ছে যে লুটপাট কিভাবে করে। এরা গরিবের বাচ্চা, গরিব, যে পরের জিনিস না হইলে পরে এদের ভালো হয় না, বা পরের জিনিস না হইলে এদের মানে পেটের ভাত হজম হয় না। পরের জিনিস কিভাবে চুরি করে খাবি, পরের জিনিস কিভাবে ডাকাতি করে খাবি, এই যে একটা অদ্ভুতান হয়েছে না। হ্যাঁ, এরা তথাকথিত আমরা বলি যে জঙ্গি একটা হামলা হয়েছে, কিন্তু এরা বলে অদ্ভুতান হয়েছে। কি হয়েছে জানেন? এই অদ্ভুতানে অনেক লোকের কাজের হয়েছে, মানে কাজ করতে হয় না, চুরি করলেই হয়ে যায়, চুরির লাইসেন্স দিয়ে দিচ্ছে। এই অদ্ভুতানে, বাংলাদেশের বর্তমান অদ্ভুতানে সরকার নিজের ইন্ধনে বা সরকার নিজের মদদে তারা চুরির লাইসেন্স দিয়ে দিয়েছে। চুরি করতে পারবে, ডাকাতি করতে পারবে, যার তার ঘরে ঢুকে যাবে, যার তার ঘরে আওয়ামী লীগের দোসর বলে তারা তার ঘর ভেঙে দেবে, তার ঘরের মাল সামানা সবকিছু লুটপাট করে নিয়ে যাবে, তাদের মেরে স্বর্ণ ছাড়া করবে, গ্রাম ছাড়া করবে, তার জমি জায়গা দখল করবে। প্রশাসনের ছত্রছায়া থেকে এই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাপী। এটা কোনোভাবেই বাংলাদেশের জনগণ মেনে নেবে না। টুডে অর টুমরো বাংলাদেশের জনগণের মাঝে বিস্ফোরণ ঘটবে, আর সেই বিস্ফোরণে বাংলাদেশ জ্বলবে। তখন প্রশাসনের বাপও ঠেকাইতে পারবে না, ঠিক আছে। এই প্রশাসন যে এই যে ডেভিল, হ্যাঁ, এই শয়তানদের রায় দিয়ে মাথায় তুলে ফেলেছে। এখন এই প্রশাসনকেও তারা মানে চ্যালেঞ্জ দিতে বা প্রশাসনের উপরও তারা ট্যাকেল দিতে তারা দ্বিধাবোধ করে না। এই যে ডেভিলরা, মানে আসল ডেভিল তাদের পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে। প্রিয় বন্ধুরা, ডেভিল মানে হচ্ছে শয়তান। হ্যাঁ, ডেভিল হান্ট মানে শয়তান ধরার অভিযান পরিচালনা করছে বাংলাদেশের যৌথ বাহিনী। ডেভিল হান্ট, এখানে তারা উল্লেখ করেছে যে গাজীপুর থেকে শুরু হয়েছে। গাজীপুরে যারা এই চোরদের লুটপাট যারা করেছিল, যারা ডাকাতি করতে গিয়েছিল, তারা হামলা ভাঙচুর করেছে, হ্যাঁ, সেই মোজাম্মেল হকের বাড়ি যারা হামলা ভাঙচুর করেছে, তাদেরকে যারা উত্তমদন দিয়েছে, এখন এই বাংলাদেশের প্রশাসন উঠে পড়ে লেগেছে যে ডেভিল হান্ট মানে ডেভিল অপারেশন করার জন্য, ঠিক আছে। লজ্জা হয়, খুবই লজ্জা হয় যে প্রশাসনের অবস্থা যদি এটা হয় যে একজন চোরের পক্ষে প্রশাসন নিয়ে, একজন চোরের পক্ষ প্রশাসন নিয়ে, বা একদল চোরের পক্ষ প্রশাসন নিয়ে বাংলাদেশের নিরীহ মানুষদের শুধু কষ্ট দিচ্ছে। হাজার হাজার লক্ষ লক্ষ নিরীহ মানুষদের ধরে ধরে তারা জেলে বন্দি করতেছে। একদম নিরীহ মানুষ ভাই, একদম নিরীহ মানুষ। বাংলাদেশে যে কেমন অবস্থা চলতেছে, আপনি যদি একজন আওয়ামী লীগের নেতা হন, একজন নেত্রী হন, বা আপনি যদি আওয়ামী লীগের একজন সাপোর্টার হন, তাহলে আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশে কেমন একটা মেসাকার অবস্থা চলতেছে। বর্তমান অবস্থা খুবই ভয়াবহ পরিস্থিতি, খারাপ ভাই। হ্যাঁ, বেঁচে থাকাই কষ্ট, বুঝছেন। মানে জীবনটা, মানে খাবারও ঠিক মতো পাচ্ছে না। কারণ কি, কাজ করতে গেলেই পুলিশে ধরবে, মানে এখানে গেলেই পুলিশে ধরবে, ঠিক আছে। খাবারও ঠিক মতো খেতে পাচ্ছে। অনেক আমাদের আওয়ামী লীগের ভাই বোনেরা তারা কি করছে, যে মনে করেন যে যারা আওয়ামী লীগের ভাইরা আছে, তারা কি করছে, বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়ে কিষান দিচ্ছে, জানেন, কৃষক আছে না, কৃষকের কাজ করতেছে বিভিন্ন জায়গায় গিয়ে কি করবে ভাই। জীবন তো পরিচালনা করতে হবে। আল্লাহ যতদিন হায়াত দিচ্ছে এই পৃথিবীতে, ততদিন বেঁচে থাকতে হবে। কিন্তু খুব দুঃখ লাগে যে আমাদের শেখ মুজিবুরের বাড়ি এটা ভেঙে দিল, খুব দুঃখ লাগে। সে বেচারা মারা গিয়েছে, ঠিক আছে। হ্যাঁ, যদি আমরা অরিজিনাল ইতিহাস দেখি, যদি আমরা যদি চিন্তা ভাবনা করি যে শেখ মুজিবুর কি ছিল, হ্যাঁ, তখন কিন্তু
এই যে মুরব্বী যারা আছে, আগে যে শেখ মুজিবুর আমলে যারা এখন মুরব্বী আছে, যেমন মির্জা ফখরুল বা আরো অনেক মুরব্বী যারা আছে, হ্যাঁ, শমশের মবিন চৌধুরী, এই সমস্ত মুরব্বী যারা আছে তারা বলতে পারে যে শেখ মুজিবুর বাংলাদেশের জন্য কি করেছে, বা শেখ মুজিবুর বাংলাদেশের জন্য কি ছিল। বা সে জিয়াউর রহমানও তিনি কিন্তু একবার সংসদে মানে এই শেখ মুজিবুরকে জাতির পিতা দেওয়ার জন্য বা জাতির পিতা ঘোষণা করার জন্য, শেখ মুজিবুরকে জাতির পিতা ঘোষণা করার জন্য তিনিও প্রস্তুত ছিলেন। হ্যাঁ, তিনিও কিন্তু প্রস্তুত ছিলেন। তারই সেই জিয়াউর রহমান সাথে যে রাজনীতি করেছে তার একজন, এমন একজনের আমরা স্টেটমেন্ট শুনেছিলাম মিডিয়ার সামনে, যে তিনি যখন জিয়াউর রহমানকে বলল যে স্যার বঙ্গবন্ধুকে কি জাতির পিতা হিসেবে ঘোষণা দেওয়া যায় না, তখন সে মেজর জিয়া বলেছিল, শোনো, বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে ঘোষণা দেওয়া কোনো ব্যাপারই না। কারণ কি, যে তিনি একবার না দুইবার বাংলাদেশ স্বাধীন করেছে। একবার হচ্ছে পাকিস্তানের কাছ থেকে স্বাধীন করেছে, আরেকবার ইন্ডিয়ার কাছ থেকে স্বাধীন করেছে। তুমি সেই আরেকজন বলো তো ইন্ডিয়ার কাছ থেকে কিভাবে স্বাধীন করলো। শোনো, যখন তিনি 10ই জানুয়ারিতে যখন তিনি বাংলাদেশে আসলেন ইন্ডিয়া হইয়া, তখন তিনি তার কথায় ইন্ডিয়ার সরকার বাংলাদেশ থেকে আর্মি প্রশাসন, সব আর্মি প্রশাসন ইন্ডিয়ার মধ্যে নিয়ে গেল। ঠিক আছে, তার মানে কি, বঙ্গবন্ধুকে তুমি যদি সংসদে তখন ছিল কি, কারা জানেন? সংসদে তখন ছিল রাজাকাররা। জিয়াউর রহমানের আমলে সংসদে রাজাকাররা ছিল। সেই রাজাকারের ইন্ধনে কিন্তু জিয়াউর রহমান শেষ হয়ে গেছে। ঠিক আছে, এই রাজাকারের ইন্ধনে কিন্তু জিয়াউর রহমান শেষ হয়ে গেছে। রাজাকার ভরপুর ছিল সেই জিয়াউর রহমানের সংসদে। সেই জিয়াউর রহমানের সংসদে কিন্তু ওটা উত্থাপন করেছিল যে শেখ মুজিবুরকে জাতির পিতা দেওয়ার জন্য, বা শেখ মুজিবুরকে জাতির জনক মানে হিসেবে আখ্যায়িত করার জন্য, ঘোষণা দেওয়ার জন্য। কিন্তু এটা যে সংসদে আর উপস্থাপন করতে পারেনি বা সংসদে সেটা পাশ হয়নি। ঠিক আছে, এখন যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেকদিন পরে দীর্ঘদিন লড়াই সংগ্রাম করে আবার সেই ক্ষমতায় আসলো, আপনারা দেখেন যে স্বাধীনতার পক্ষে, মানে যারা স্বাধীন করেছে বাংলাদেশকে, যারা স্বাধীন করেছে, যে পাকিস্তানের হানাদার বাহিনীর কাছ থেকে 14 বছর জেল খেলেছে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হ্যাঁ, তার যৌবনের সময়টা, পুরো সময়টা জেলখানায় কাটিয়েছে, এই জেলখানায় কাটিয়েও তিনি চেয়েছেন যে না, আমার বাঙালি যদি মুক্তি পায় তাহলে আমার শান্তি। কিন্তু সেই বাঙালি তোরা তো একটা সুন্দর একটা পতাকা পেয়েছিস এই মুজিবুর রহমানের জন্য, পতাকা পেয়েছিস কিন্তু, হ্যাঁ, পতাকা আপনারা কিন্তু পেয়েছেন, এই মুজিবুর রহমানের জন্য একটা পতাকা পেয়েছেন, একটা দেশ পেয়েছেন, একটা ন্যাশনালিটি পেয়েছেন, ন্যাশনালিটি। হ্যাঁ, যদি শেখ মুজিবুর যদি জাগ্রত না হইতো, বা শেখ মুজিবুর যদি চেষ্টা না করতো, তাহলে কিন্তু এই পতাকা আমাদের ভাগ্য কিন্তু পতাকা হতো না। এখনো আমরা কিন্তু পাকিস্তানের গোলামি করতাম। আর পাকিস্তানের গোলামি করলে কি হতো জানেন? এই বাংলাদেশ থেকে সুন্দর সুন্দর মেয়েদের বা সুন্দর সুন্দর সবকিছু এই পাকিস্তানে নিয়ে যেত। পাকিস্তান বড়লোক হইতো, ডে বাই ডে আমরা গরিব হইতাম, বাঙালিরা গরিব হইতো। ঠিক আছে, হ্যাঁ, এই বাংলাদেশ যার হাত ধরে স্বাধীন হইলো, তার বাড়িটা বাংলাদেশের প্রশাসনের সামনে, আর্মি বিডিআরের সামনে, বাংলাদেশের প্রশাসনের সামনে, আর্মি বিডিআরের সামনে কেউ না জানুক, অন্তত প্রশাসন, যারা আর্মি আছে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বা যারা র্যাব বাহিনী আছে, তারা তো জানে যে শেখ মুজিবুর রহমানের কি অবদান আছে বাংলাদেশে, বা সেই ধানমন্ডি 32 নম্বরের কি অবদান আছে বাংলাদেশে। এখানে মুজিবুরের অনেক ব্যবহৃত জিনিসপত্র ছিল, সব এই কুলঙ্গরের দলেরা ভেঙে দিয়েছে, রাজাকারের ওরস সন্তানরা সব ভেঙে দিয়েছে। ভালো হয়নি। কারণ কি, যে আপনারা দেখেন যে আমার মতো আপনার মতো যারা কোটি কোটি মুজিব ভক্ত আছে, তাদের হৃদয়ে আগুন ধরা দিচ্ছে এই সরকার। বর্তমানে এই সরকার তাদের হৃদয়ে একদম মানে তুমুল ভাবে আগুন ধরা দিচ্ছে। এই আগুনের বিস্ফোরণ তো একদিন হবে বাংলাদেশে, হবে না? এই আগুনের বিস্ফোরণ অবশ্যই হতে হবে। যদি আওয়ামী লীগ সরকার না চায়, বা যদি আওয়ামী লীগের লোকজন না চায়, তাও হতে হবে। এই আগুনের বিস্ফোরণ হতে হবে। এই বিস্ফোরণে পূর্বে সবাই, কারা পূর্বে? যারা এই বঙ্গবন্ধুর ধানমন্ডি 32 নম্বর ভেঙেছে তারা পূর্বে। আর যে প্রশাসন বাংলাদেশের ট্যাক্সের টাকায় যে প্রশাসন চলে, যে প্রশাসন সবসময় দিয়েছে, কমিটমেন্ট করেছে, কমিটমেন্ট বদ্ধ, বা এই যে বাংলাদেশের বর্তমান উপদেষ্টারা যারা কমিটমেন্ট বদ্ধ, যে বাংলাদেশের আমরা মানুষের জানমাল রক্ষা করব, মানে বাংলাদেশের মানুষের জীবনের সিকিউরিটি দেব, বাংলাদেশের মানুষের যে এই জানমাল আছে, ঘরবাড়ি আছে, সবকিছু আমরা নিরাপত্তা দিব। তারা বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় বেতন নিয়ে
বাংলাদেশের মানুষের কোনো সিকিউরিটি দিতে পারে নাই, সিকিউরিটি দিতে পারে নাই। তারা বসে বসে দেখেছে শয়তানের নাচ, তারা দেখেছে বসে বসে, কিন্তু শয়তান ধরার নামে ভালো মানুষ ধরার অপারেশনে তারা এখন নেমেছে। সব শয়তান এখন ঘরে চলে গেছে, শয়তান কিন্তু ঘরে যায় নাই। শয়তান কিন্তু এই প্রশাসনের সাথে সাথেই আছে, প্রশাসনের সাথে সাথেই কিন্তু শয়তান আছে। মব জাস্টিস, হ্যাঁ, মব জাস্টিস, এই মব জাস্টিসের মব জাস্টিস দিয়ে যে ভবিষ্যতে কি হবে একমাত্র আল্লাহই জানে। এই মব জাস্টিস যারা আছে এদের ভবিষ্যতে কি হবে একমাত্র আল্লাহই জানে। এরা বলে আমরা নাকি স্বৈরশাসক, আমরা নাকি ফ্যাসিস্ট, আওয়ামী লীগ নাকি ফ্যাসিস্ট। আওয়ামী লীগ যদি স্বৈরশাসক হয়, আওয়ামী লীগ যদি ফ্যাসিস্ট হয়, তাহলে তার থেকে চৌডবল 4 গুণ 10 গুণ বেশি স্বৈরশাসক ফ্যাসিস্ট হচ্ছে বর্তমান সরকার। বর্তমান অবৈধ, সম্পূর্ণভাবে সাংবিধানিক ভিত্তি নাই যাদের, মানে সংবিধান মতে সম্পূর্ণভাবে অবৈধ সরকার, এরা হচ্ছে চরম ফ্যাসিস্ট। কারণ কি, এদের আমলে বাংলাদেশের যা ক্ষতি হয়েছে, এই ক্ষতি যেন আর ভবিষ্যতে না হয়, আমরা সেই দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ কারো ঘর, দেখেন একটা মানুষ একটা ঘর বানায় অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে, অনেক টাকা পয়সা দিয়ে, ঠিক না? একটা ঘর বানায়, এই ঘরে থাকে কারা? শিশু থাকে, নারী থাকে, বৃদ্ধরা থাকে, অথবা প্রতিবন্ধীও থাকতে পারে। এই ঘর তো তাদের একটা অংশ, ঠিক না? অথবা মহিলারা থাকে। এই ঘর তো যারা রাজনীতি করে না, রাজনীতির রও যারা বোঝে না, হ্যাঁ, তারা কি অপরাধ করেছে? তারা ওই ঘরে বসবাস করেছে, তাদেরও তো ওই ঘরে ভাগ আছে। আপনারা যে ঘরটা ভেঙে দিলেন বা বিল্ডিংটা ভেঙে দিলেন, এখন ওরা থাকবে কোথায়? এখন কেউ যদি আপনার ঘর ভেঙে দেয়, তখন আপনার কেমন লাগবে? তবে হ্যাঁ, আমার এই ঘর ভাঙিয়েছে যে, বা আমি বাদী তার ঘর, এবার আর অমন হবে না। এবার আর সেই অমন হবে না যে আমার এই ঘর ভাঙিয়েছে, মানে আমার ঘর ভাঙছে, আমি একজনের ঘর উঠে দিব, এবার সেটা হবে না। এবার হবে কি, যে আমার ঘর ভাঙিয়েছে যে, বা আমি ভাঙি তার ঘর, ঠিক আছে? এবার হবে সেইটা, এবার একটু অন্য টাইপের হবে। বাংলাদেশ বিদ্রোহ শুরু করেছে এই সমন্বয়করা, এই তথাকথিত জঙ্গিরা যে বিদ্রোহ শুরু করেছে, এই বিদ্রোহ থামবে না। কিন্তু এই বিদ্রোহের আগুনে বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ জ্বলে পুড়ে সারকার হবে। কিন্তু এই বিদ্রোহ করে কিছু সংখ্যক লোক উপকৃত হয়েছে। হয়তোবা বাংলাদেশের বর্তমান যারা ছাত্র সমন্বয়ক আছে, সমন্বয়কদের বন্ধু বান্ধব আছে, যারা গুলি খেয়েছিল বা যারা এই মানে বিভিন্ন ধরনের অকারেন্স করতে গিয়ে, চুরি ডাকাতি করতে গিয়ে বিভিন্ন ধরনের হামলার শিকার হয়েছিল, তারা এখন এই বর্তমান সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা নিচ্ছে, তারা ভালো আছে। কিন্তু যারা লয়াল, একদম খুবই লয়াল, হ্যাঁ, তারা কিন্তু ভালো নাই। তারা দেখেন পাশ থেকে অনেকে কেটে গিয়েছে। ওই যে কিছুদিন আগে একটা মেয়েকে ফটার কথা শুনতেন না, ফটার, হ্যাঁ, যে আমার মার কাছে বলে আসছি মরতে হলে মরবো, তারা কিন্তু পাশ থেকে সবাই কেটে গিয়েছে। কারণ কি, তাদের এখন এই সমন্বয়করা গোনায় ধরে না। তারাও বুঝতে পেরেছে যে এখানে খাই রাজনীতি চলমান, এই খাই রাজনীতির ভিতরে আমরা থাকবো না। ঠিক আছে ভাই, টাকা দেখলে কাঠের পুতুলও হা করে, একটা কথা আছে না, যে টাকা দেখলে কাঠের পুতুলও হা করে। এখন এরা টাকা পেয়ে, হ্যাঁ, মানে সেভাবে হা করা শুরু করেছে। বাংলাদেশটাকে গিলে খাওয়ার জন্য এরা মানে সময় খুঁজতেছে বা সুযোগ খুঁজতেছে, তবে পাবে না সেই সময়, বাঙালি সেই সময় নাও দিতে পারে। প্রিয় বন্ধুরা, দেখেন যে বাংলাদেশের বিচার ব্যবস্থা বা বাংলাদেশের প্রশাসন এখন সেই শয়তানের পক্ষ নিয়েছে। শয়তানের পক্ষ নিয়ে ভালো মানুষদের পাকড়াও করার জন্য, ভালো মানুষদের ধরপাকড়াও করার জন্য, বা ভালো মানুষদের উত্তম মধ্যম দেওয়ার জন্য, ভালো মানুষদের বিচার করার জন্য তারা উঠে পড়ে লেগেছে রাত দিন 24 ঘন্টা। মানে তাদের কোনো ঘুম নাই, ঠিক আছে? জনগণের ওই যে সে কথাই বলি যে 1971 সালে 25শে মার্চ কে অপারেশন সার্চলাইট চালিয়েছিল। এখন তারা শুরু করেছে 2025 সালে তারা শুরু করেছে অপারেশন ডেভিল হান্ট। পাকিস্তান থেকে কিন্তু কোনো অংশে কম না। বাংলাদেশের আওয়ামী লীগের ঘরবাড়ি সব কিন্তু ভেঙে একদম তছনছ করে দিয়েছে। আমাদের 32 নম্বর সেই ইতিহাস কিন্তু ভেঙে একদম মাটির সাথে মিশিয়ে দিয়েছে, সব মাটির সাথে কিন্তু মিশিয়ে দিয়েছে। তার মানে কি, যে যারা আওয়ামী লীগ করেছে, যারা মুক্তিযুদ্ধ করেছে, তাদের উপর দিয়ে এখন সেই পাকিস্তানের হানাদার বাহিনীর মতো তাদের উপর দিয়ে সেই আওয়ামী লীগ যারা
মুক্তিযুদ্ধ করেছে, মানে মুক্তিযুদ্ধের মেইন পার্টি আওয়ামী লীগ, তাদেরকে এখন জীবন দিতে হচ্ছে, একদম নিরীহ মানুষদের জীবন দিতে হচ্ছে। এত উপকার করে, এত বাংলাদেশের যে উন্নতি হয়েছে, এত উন্নতি করার পরেও যদি মানুষ, কিছু মানুষের জন্য, কয়জন মানুষ ভাই, এটা কয়জন, এই যে মনে করেন কি যে মব জাস্টিস যারা করে বেড়াচ্ছে, বা এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবের বাড়ি যারা ভাঙলে, এরা কয়জন? 1000, 5000, 10,000, 50,000? 50,000 কোনো লোক হইল? দেশে মানুষ আছে হলো 18 কোটি, তার মধ্যে 50,000 লোক হয়তো বা এইগুলো করে বেড়াচ্ছে, বা 1 লাখ লোক এইভাবে করে বেড়াচ্ছে। ঠিক আছে, 1 লাখ লোক আছে, তাদের সাথে আবার মনে করেন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ তো আছেই। ঠিক আছে, র্যাব আছে, আনসার বাহিনী আছে, ডিবি মিবি আছে, বুঝেননি? এরা তো এদের ফুল অস্ত্র এখন। যাই হোক, কোনা যে আমরা আল্লাহর উপর ভরসা করে থাকি, এখন আর কি করার, দেখি আল্লাহর তরফ থেকে কখন ডাক আসে, বা আল্লাহর তরফ থেকে কখন বিচার হয় এদের, আমরা সেই বিচারের অপেক্ষা রইলাম। এখন তো আর আওয়ামী লীগ মাঠে নাই, আর আওয়ামী লীগ মাঠে যেদিন আসবে সেদিন দেখা যাবে ইনশাল্লাহ যে কি করা যায়, বা আওয়ামী লীগ কি করে। প্রিয় বন্ধুরা আমার, আওয়ামী লীগের ভাই বোনেরা যারা আমার ভিডিওতে কমেন্টস করেছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা লাইভে উপস্থিত ছিলেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা লাইভ দেখবেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। তবে একটা কথা মনে রাখবেন, কি জানেন, এই যে বর্তমান যে জঙ্গি আমরা বলি না, জঙ্গি, হুজুর, হুজুর যাদের বলি, এই হুজুররা পড়ে কোথায় বলেন তো? মাদ্রাসায় পড়ে। মাদ্রাসায় পড়ে, প্রথম তারা মক্তবে পড়ে, মাদ্রাসায় পড়ে। এই মাদ্রাসা পরিচালনা করে কারা বলেন তো? আমার মতো আপনার মতো মানুষের অনুদানের টাকায় মাদ্রাসা চলে। আমার মতো আপনার মতো মানুষের অনুদানের টাকায় মাদ্রাসা চলে। লক্ষ লক্ষ আওয়ামী লীগের যে লোকজন ছিল, এমপি মন্ত্রী ছিল, যারা এমপি মন্ত্রীর আত্মীয় স্বজন যারা ছিল, লক্ষ লক্ষ মানুষ, আওয়ামী লীগের লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি টাকা দিয়েছে এই মাদ্রাসা মসজিদে, মাদ্রাসা পরিচালনা করার জন্য। কিন্তু সেই মাদ্রাসার ছাত্ররা কিন্তু আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবের বাড়ি, তারাই কিন্তু লিড দিয়েছে, সেই জঙ্গিরা তারাই কিন্তু লিড দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবের বাড়ি ভাঙচুর করার জন্য। তারাই কিন্তু আজকে বিভিন্ন আওয়ামী লীগের বিভিন্ন জায়গায়, আওয়ামী লীগের বিভিন্ন স্থাপনায় তারাই কিন্তু ভাঙচুর চালাচ্ছে। কারণ কি? তাদের ইচ্ছা ছিল কি, যে পাকিস্তান এবং বাংলাদেশ যেন দ্বিখণ্ডিত না হয়। এই যে শফিকুর রহমান, তাদের ইচ্ছা ছিল কি, যে পাকিস্তান এবং বাংলাদেশ যেন ভাই ভাই হয়ে থাকে সারা জীবন। এই শেখ মুজিবুর রহমান, একমাত্র শেখ মুজিবুর রহমানের জন্য তারা কিন্তু সেটা পারে নাই। বাংলাদেশ আওয়ামী লীগের জন্য তারা কিন্তু পাকিস্তানের সাথে যে একটা যোগ সাদৃশ্য রাখার জন্য চেষ্টা করেছিল, বা পাকিস্তান এবং বাংলাদেশ, সেই 1971 সালের কথা আমি বলতেছি, পাকিস্তান এবং বাংলাদেশ যেভাবে মিল বন্ধনে থাকার জন্য চেষ্টা করেছিল, বা এদের যে আশা ছিল যে পাকিস্তান এবং বাংলাদেশ এক থাকবে, বা পাকিস্তান এবং বাংলাদেশ এক হয়ে কাজবাজ করবে। এই শফিকুর রহমানের মতো যারা একদম মানে পরীক্ষিত রাজাকার, জামাতের যারা পরীক্ষিত আলবদর আসামস, জামাত আলবদর আসামস, এরা যারা পরীক্ষিত রাজাকার, তারা চেয়েছিল পাকিস্তান, মুজিবুর রহমান কেন ইন্ডিয়ার সাথে আদাত করবে। তারা এইভাবেই মুজিবুর রহমানকে তখন বলছিল যে ইন্ডিয়ার দালাল বা ইন্ডিয়ার দোসর। সে 1971 সালেও কিন্তু এরা বলেছিল যে ইন্ডিয়ার দালাল বা ইন্ডিয়ার দোসর। কারা বলেছিল বলেন তো? এই বর্তমান জামাত, আলবদর আসামস, যারা বা মানে পাকিস্তানের পক্ষে ছিল, তারা কিন্তু মুজিবুর রহমানের পার্টিকে বা মুজিবুর রহমানকে বলেছিল যে এই মুজিবুর রহমান ইন্ডিয়াদের সাথে যোগ সদস্যে, বা এই পাকিস্তান থেকে বাংলাদেশ ভাগ করে তারা ইন্ডিয়ার মধ্যে ঢুকে দিবে, তারা এটা বলেছিল। তারা এইভাবে প্রচার চালিয়েছিল সারা বাংলাদেশ ব্যাপী, বা তারা এইভাবেই কিন্তু বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে দাঁড়িয়েছিল। স্বাধীনতার বিপক্ষের পরীক্ষিত শক্তি হলো বর্তমান জামাতরা, একদম স্বাধীনতার বিপক্ষের পরীক্ষিত শক্তি বর্তমান জামাতরা। এই কারণেই মুজিবুর রহমানের উপর অনেক রাগ তাদের, মুজিবুর রহমানের উপর, শেখ মুজিবুর উপর অনেক রাগ, শেখ মুজিবুর মেয়ের উপর অনেক রাগ। কারণ কি? যে তারা যেটা চেয়েছিল সেটা কিন্তু তারা করতে পারে নাই। বাংলাদেশ কিন্তু ঠিকই স্বাধীন হয়ে গেছিল, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ কিন্তু ঠিকই স্বাধীন হয়ে গেছিল, বা স্বাধীন হয়েছে, বা এখন সেই বাংলাদেশ স্বাধীনভাবে আমরা জীবন যাপন করতে পারি। কিন্তু এই যে এই রাজাকার, বর্তমান যে রাজাকাররা আছে, মানে তখনকার যারা চাই নেই বাংলাদেশ দ্বিখণ্ডিত হোক, পাকিস্তানের সাথে মিলবন্ধনে থাকুক, এই রাজাকাররা চিন্তা করেন এদের কত বড়, মনে করেন কি, যে কত হিংসা বিদ্বেষ, কতটা ঘৃণা এদের ভিতরে, যে মুজিবুর রহমানের যা পাচ্ছে, মানে মুজিবুর রহমানকে পাইলে আমার মনে হয় যে এরা মুজিবুর রহমানকে মেরে ফেলতো, এবং মুজিবুর রহমানকে মেরে মানে
টুকরো টুকরো করে ফেলতো। মানে এইভাবে ওদের মোটিভ দেখা যায়, এই রাজাকারদের এই মোটিভ গুলো কার মধ্যে দেখা যায় বলেন তো? দেখেন যে আমি যদি অন্যায় করি, সেই অন্যায়ের শাস্তি কি আমার বাবা পাবে? আমি অন্যায় করছি, মানে আমি চুরি করছি, সেই চুরির শাস্তি কি আমার বাবা পাবে? কখনোই না। হ্যাঁ, আচ্ছা, এরা সরাসরি ডাইরেক্ট শেখ মুজিবের উপরে কেন রাগ ঝাড়ে বলেন? একটা সূক্ষ্ম ব্রেনে একটু চিন্তা করেন, শেখ মুজিবের উপর, মানে শেখ মুজিবের প্রতি কেন এরা রাগ ঝাড়ে? সূক্ষ্ম ব্রেনে চিন্তা করুন। সূক্ষ্ম ব্রেনে চিন্তা করলে আপনি দেখবেন যে আপনি অ্যান্সার পেয়ে যাবেন। 1971 সালে বন্ধুরা, এই লাইভটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ লাইভ, আপনারা বেশি বেশি শেয়ার করে দিতে পারেন যদি আপনারা মনে চায়, শেয়ার করে দিতে পারেন, এখানে সেখানে শেয়ার করে দিতে পারেন। কারণ কি, যে আমরাই কিন্তু আমাদের মিডিয়া এখন, আপনারা আমার ভাই, আমি আপনাদের ভাই, ঠিক আছে? এখন আমরা কিন্তু মিডিয়া, আপনারা বিভিন্ন জায়গায় শেয়ার করে, বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিতে পারেন। এই মুজিবুর রহমানের বাড়ির উপর কেন এত ক্ষোভ? কমেন্টসে জানান আপনারা, কেন এত ক্ষোভ এই রাজাকার বাহিনীর এই মুজিবুর রহমানের বাড়ির প্রতি? কেন এত ক্ষোভ? কারণ একটাই, যে পাকিস্তান পিরিয়ড থেকে যখন যুদ্ধ হবে, বা মুজিবুর রহমান যখন যুদ্ধের ডাক দিল, তখন তার বিরোধিতা করেছিল বাংলাদেশের এই বর্তমান জামাতরা, বর্তমান হুজুরেরা, যারা এই যে হুজুর, এই যে আমির হামজা বলেন, সেই আজাহারি বলেন, এদের দোসররা সেই ওই যে যাদের ফাঁসি টাসি হয়েছে, ঠিক আছে, এদের দোসররা, নিজামি যারা ছিল না, হ্যাঁ, এরা কিন্তু চায়নি যে পাকিস্তান থেকে বাংলাদেশ দ্বিখণ্ডিত হোক। কিন্তু মুজিবুর রহমান বলেছিল যে হ্যাঁ, বাংলাদেশ, আমরা স্বাধীন বাংলাদেশ চাই, ঠিক আছে? একমাত্র মুজিবুর রহমানের জন্য পারে নেই তারা পাকিস্তানের সাথে থাকতে, একমাত্র মুজিবুর রহমানের জন্য তারা পাকিস্তানের সাথে থাকতে পারে নেই, বা পাকিস্তানের সাথে থাকতে মিল বন্ধন রাখতে পারে না, একমাত্র মুজিবুর রহমানের জন্য। এই যে মুজিবুর রহমানের মেয়ে যখন ক্ষমতা এসেছে, পাকিস্তানের সাথে আমাদের কোনো বাণিজ্যিক কোনো সম্পর্ক নাই, কূটনৈতিক কোনো সম্পর্কই নাই, ঠিক আছে? কোনো সম্পর্ক নাই। কেন? কারণ কি, যে তারা আমাদের 1 নম্বর শত্রু। 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে, 3 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে। আরে ভাই, এটা আমরা মুখে মুখে বলতেছি, 30 লক্ষ গুণে দেখেছেন কখনো যে 30 লক্ষ গুনতে কত সময় লাগে? এত মানুষ ওরা হত্যা করেছিল। তারপরেও বাঙালিকে দমাইতে পারে নাই। 3 লক্ষ মা বোনদের ইজ্জত নিয়েছে, তারপরেও বাঙালিকে দমাইতে পারে নাই। তখন একমাত্র শেখ মুজিবুরের জন্য। আর সেই শেখ মুজিবর, এই যে রাজাকারদের 1 নম্বর শত্রু, জিনিসটা বুঝতে পারছি আমি। শেখ মুজিবুর হচ্ছে বর্তমানে যে রাজাকার আছে বাংলাদেশে, আলবদর আসামস রাজাকার, সেই রাজাকার বাহিনীর যারা দোসররা আছে, সেই দোসরদের 1 নম্বর শত্রু। এই কারণেই শেখ মুজিবুরের বাড়ি তারা উড়িয়ে দিয়েছে। এখন যদি বলেন যে বর্তমান উপদেষ্টারা তারা কারা, আমি তাদেরকেও বলবো যে রাজাকারের দোসর তারা, বা তারা পাকিস্তানের দোসর, আমি তাদেরকেও বলবো। যদি আপনি বলেন যে প্রশাসন, যারা প্রশাসনের উদ্ধস্ত কর্মকর্তা আছে তারা কি, আমি বলবো তাদেরকে পাকিস্তানের দোসর, আমি নির্দ্বিধায় বলবো তাদেরকে পাকিস্তানের দোসর। কারণ কি, যে এই শেখ মুজিবের বাড়ি, পৃথিবীর বাংলাদেশের সবকিছু ধ্বংস হয়ে যেতে পারে, শেখ মুজিবের বাড়ি প্রশাসনের কাছে বা সরকারের কাছে একটা মূল্যবান জিনিস হয়ে থাকা উচিত ছিল। কারণ কি, শেখ মুজিবুরের যে শেখ মুজিবুরের যে স্ট্যাচুগুলো, শেখ মুজিবুর রহমানের যে প্রতীকীগুলো, ওইগুলোর পর যারা আঘাত হানবে তাদেরকে উত্তম মধ্যম দেওয়া দরকার ছিল, তাদেরকে শাস্তি দেওয়া দরকার ছিল বাংলাদেশের প্রশাসনের। কারণ কি, এটা তো আমাদের স্বাধীনতার একটা প্রতীক, স্বাধীনতার প্রতীককে যারা আঘাত করবে তারা এই দেশের শত্রু, তারা স্বাধীনতার শত্রু, তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চরম শত্রু। প্রশাসন কিন্তু চেয়ে দেখছে, বসে দেখছে। 32 নম্বর বাড়ি ভেঙেছিল, প্রশাসন সম্পূর্ণভাবে বসে দেখেছে, একদম চোখ বন্ধ করে দেখেছে। তারা জাঙ্গের ভিতর পকেট না, একদম জাঙ্গের ভিতর হাত দিয়ে দেখেছে। জাঙ্গি আছে না, জাঙ্গের ভিতর হাত দিয়ে বসে তারা দেখেছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের বাড়ি, সেই স্বাধীনতার স্থপতি বাড়ি, মানে ঠিক আছে, তার বাড়ি কিভাবে ভাঙে তারা হাত চোখ গুটিয়ে দেখেছে। বন্ধুরা, দুঃখের কথা বললে সারাদিন বলতে পারবো, সারা রাত বলতে পারবো, শেষ হবে না। বা মনের যে একটা তৃষ্ণা মিটবে না, যে কত যে দুঃখ কষ্ট পেয়েছি আমরা, বা কত যে দুঃখ কষ্টে আছি, এটা হয়তো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ঠিক আছে,
কোনো ভাষায় প্রকাশ করতে পারবো না যে কত দুঃখ, কত কষ্ট পেয়েছি, বা কিভাবে আমাদের দিন যাচ্ছে, যারা আওয়ামী লীগ করি তাদের দিন কিভাবে যাচ্ছে, এটা আমরা কোনোভাবে এক্সপ্লেইন করতে পারবো না। যাই হোক প্রিয় বন্ধুরা, অনেক হয়ে গেছে, অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন। আর আমার এই ভিডিওতে যদি কোনো কথাবার্তায় আপনারা কষ্ট পেয়ে থাকেন, যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন কোনো অ্যাঙ্গেল থেকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ কি, যে হয়তোবা আজকে আমি এভাবে কথা বলতেছি, কালকে এই পৃথিবীতে নাও থাকতে পারে। আপনি এমন হতে পারেন যে আমরা যারা মুসলমান, আমরা বিশ্বাস করি নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই আমাদের। আমরা আজকে কথা বলতেছি, যে এখন কথা বলতেছি, অথবা সকালে উঠে অথবা আমি আর মানুষ থাকবো না, আমি হয়ে যাবো লাশ। ঠিক আছে, আমাকে হয়তোবা কেউ, বা মানে হয়তোবা যারা আত্মীয় স্বজন আছে তারা হয়তো মাটি দিবে। তখন আর আমার এই পৃথিবীতে কোনো গান চলবে না। ঠিক আছে, কোনো গান চলবে না, মানে কোনো কথাবার্তা চলবে না। এই কারণেই সবার কাছে ক্ষমা প্রার্থনা করি। হ্যাঁ, যদি কারো কোনো কষ্ট দিয়ে থাকি, যদি কারো কোনো মানে মনে ব্যথা থেকে, ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। সবাই ভালো থাকবেন, সবাই ভালো কাজ করার জন্য চেষ্টা করেন, অন্তত ভালো কাজ। হ্যাঁ, ভালো কাজ, কারো ক্ষতি নয় ভাই, ভালো কাজ করার জন্য চেষ্টা করবেন সবসময়। ভালো কাজ করবেন, ভালো ভালো কাজ করবেন। আপনি আপনার ফ্যামিলির সাথে ভালো ব্যবহার করবেন, আপনি আপনার আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করবেন, ভালো সুসম্পর্ক বজায় রাখবেন। আপনি আপনার পাড়া প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখবেন। আর রাগ সবসময় কন্ট্রোল রাখবেন। ছোট হওয়ার জন্য চেষ্টা করবেন, মানে একটু ছোট থাকবেন সবসময়। হ্যাঁ, আপনি একদম মনে করেন কি যে আপনি পৃথিবীর ভিতরে সবচেয়ে একদম ছোট্ট একজন ব্যক্তি, বা সবচেয়ে সাধারণ নর্মাল একজন ব্যক্তি। এভাবে আপনি জীবনযাপন করবেন, দেখবেন কি যে আল্লাহ আপনাকে ভালো বলবে। গ্রামবাসী বা তাদের ভালোবাসা আপনার দরকার, বা অন্য পাশের লোকে কি বলুক ওটা আপনার দরকার নেই। আল্লাহর ভালোবাসা আপনার দরকার, আল্লাহর ভালোবাসা। ঠিক আছে প্রিয় বন্ধুরা, অনেক কথা বললাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।